বিজ্ঞানীরা এখন মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানেন, এটি আর ততটা রহস্যময় নয়। তারা এমনকি কৃষ্ণগহ্বরের আসল ছবি তুলেছে। মানুষ নির্মিত রোভার মঙ্গল গ্রহে অবতরণ করেছে। একটি হেলিকপ্টার এমনকি মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে উড্ডয়ন এবং অবতরণ করেছে। মানুষ চাঁদে হেঁটেছে এবং নিরাপদে বাড়ি ফিরেছে। আজকাল বছরে প্রায় প্রতি মাসেই কেউ না কেউ মহাকাশে থাকে। একসময় যা চূড়ান্ত রহস্য হিসেবে বিবেচিত হতো, এখন তা গবেষণার কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু মোড হল, সবচেয়ে বড় রহস্য হয়তো এখানেই পৃথিবীতে। মহাকাশে আমাদের সমস্ত অগ্রগতির পরেও সমুদ্র এখনও গভীরভাবে অনাবিষ্কৃত। আসলে সমুদ্রের ৯/৫-এরও বেশি আমাদের কাছে এখনও রহস্য। চিন্তা করুন, আমাদের গ্রহের সবচেয়ে বড় অংশ এখনও পুরোপুরি রহস্যজনক। তাহলে মহাসাগর অনুসন্ধান মহাকাশ অনুসন্ধানের চেয়ে কি কঠিন? বিজ্ঞানীরা কেন মহাকাশ অনুসন্ধানকে গভীর সাগরে ডুব দেওয়ার চেয়ে সহজ মনে করেন? আজকের ওয়ান্ডার ফ্যাক্টস পর্বে আমরা একটি চমকপ্রদ রহস্য অনুসন্ধান করব। কেন আমাদের মহাসাগরের ৯/৫ এখনও মহাকাশের তুলনায় সম্পূর্ণ অজানা? যদি আমরা পৃথিবীকে ৪টি অংশে ভাগ করি, কেবল একটি অংশই ভূমি, পাহাড়, উপত্যকা এবং নদী দ্বারা ঢাকা থাকবে। বাকি ৩টি, সেগুলো পুরোপুরি জলে আচ্ছাদিত। মহাসাগর এবং সাগর এই বিশাল এলাকার শাসন করে। আর এই গভীর নীল বিশ্বে অবস্থিত গ্রহের সর্বনিম্ন বিন্দু, মারিয়ানা ট্রেঞ্চ। এই খালটি প্রায় ৩ কিলোমিটার গভীরে নেমেছে। এ পর্যন্ত কেবল একজন মানুষই সেই গভীরে পৌঁছেছেন। এদিকে অনেক মানুষ ইতিমধ্যেই মহাকাশে ভ্রমণ করেছেন। কেন? কারণ সমুদ্রের গভীরে ডুব দেওয়া কিছু গুরুতর চ্যালেঞ্জ নিয়ে আসে। সর্ববৃহৎটি কি? সাগরের চাপ। এটি গভীর সমুদ্র অনুসন্ধানের সবচেয়ে বড় বাধা। নেসা এর গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ডক জিন কার্ল ফেল্ডম্যানের মতে, যত গভীরে আমরা যাব, তত কমই আমরা আসলে দেখতে পারি। এবং অবশেষে দৃশ্যমানতা সম্পূর্ণ শূন্যে নেমে আসে। এবং দৃশ্যমানতা না থাকলে গভীর সমুদ্র থেকে তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তার উপর যত গভীরে আপনি যান, তত ঠান্ডা হয়ে যায় চাপ। আপনি যত মিটার নিচে নামবেন, ততই তা দ্রুত বেড়ে যাবে। এই কারণেই আধুনিক বিজ্ঞান বলে, কাউকে মহাকাশে পাঠানো সমুদ্রের তলদেশে পাঠানোর চেয়ে সহজ। কারণ চরম পানির নিচের চাপ গভীর সমুদ্র অনুসন্ধানকে অবিশ্বাস্যভাবে কঠিন করে তোলে। বিজ্ঞানীরা অনুমান করেন যে সমুদ্রের তলদেশে মানুষের শরীরে চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ১৫ পাউন্ড হয়। কিন্তু মহাকাশে সেই চাপ শূন্যে নেমে আসে। এখন কল্পনা করুন, পৃথিবীর সবচেয়ে গভীর স্থানে ডুব দিচ্ছেন, মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রায় ৭ মাইল গভীর। সেখানে আপনার শরীরকে পৃষ্ঠের তুলনায় প্রায় ১০০০ গুণ বেশি চাপ সহ্য করতে হবে। এটি আপনার শরীরে ৫০টি বড় জুম্বো জেটের ওজন বহনের মতো। এবং সেই ধরনের চাপে আপনার শরীর আক্ষরিক অর্থেই চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। এর মানে গভীর পানির নিচে সামান্য ভুলও ভয়াবহ বিপজ্জনক হতে পারে। এবং ঠিক এইটাই ঘটেছিল ওসেনগেরের টাইটান সাবমের্সিবলের সঙ্গে। ২০২৩ সালের ১ জুন সকাল ৯:৩০টায় এটি তার অবতরণ শুরু করেছিল। সেই সময় সাবমের্সিবলে ৫ জন মানুষ ছিলেন। তারা টাইটানিকের ধ্বংসাবশেষ ঘনিষ্ঠভাবে দেখার মিশনে ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সাবমের্সিবল হঠাৎ যোগাযোগ হারিয়েছিল। জিপিএস সিস্টেম এত গভীর পানির নিচে কাজও করে না। এ ধরনের পরিস্থিতিতে সাবমের্সিবল খুঁজে পাওয়া একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে ওঠে। এটি কারণ অবসর স্কুবা ডাইভাররা মাত্র ১৩০ ফুট গভীরে যেতে পারে এবং ৬৫০ ফুটের বেশি গভীরে সূর্যের আলো খুব কম পৌঁছায়। এখন পর্যন্ত রেকর্ডকৃত গভীরতম সমুদ্র উদ্ধার অভিযান ১৯৭৩ সালে সংঘটিত হয়েছিল। সেই অভিযান প্রায় ১৫৭৫ ফিট গভীরে পৌঁছেছিল। যখন আমরা প্রায় ২৬০০ ফিট গভীরে নামি, আমরা বিশাল সামুদ্রিক জীব দ্বারা ভরা একটি অঞ্চল প্রবেশ করি। প্রাণীরা এতই অদ্ভুত যে তারা সত্যিই এলিয়েনের মতো দেখায়। তারপর ৩০০০ ফিটে আমরা সেই স্থান পৌঁছাই যেখানে মিডনাইট জোন বলা হয়। এটি এমন একটি স্থান যেখানে সূর্যের আলো মোটেও পৌঁছায় না। এখানে সম্পূর্ণ অন্ধকার রাজত্ব করে এবং যত গভীরে আপনি ডুব দেন, তত ঠান্ডা হয়। সেখানে পানির তাপমাত্রা মাত্র ৪ খেয়ে নেমে যায়। ১২৫০০ ফিট গভীরে ডুব দিন এবং আপনি সেই স্থানে পৌঁছাবেন যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে। কল্পনা করুন সেই যাত্রা কতটা ভয়ঙ্কর ছিল। যত গভীরে পানি হয়, চাপ তত বেশি বৃদ্ধি পায়। টাইটানিকের ধ্বংসাবশেষ স্থানে চাপ প্রায় ৬,০০০ psi, যা পৃষ্ঠের তুলনায় ৪০০ গুণ বেশি। সে সময় সাবমার্সিবলটি আইফেল টাওয়ারের ওজনের সমান চাপের মধ্যে ছিল। অন্যভাবে বললে, নিচের সমুদ্র আপনাকে খালি সোডার ক্যানের মতো চূর্ণ করে ফেলতে পারে। এবং সেই মর্মান্তিক গভীর সমুদ্র মিশনে টাইটান সাবমেরিনের ৫ জনই প্রাণ হারান। সমুদ্রের চরম চাপের কারণে সাবমার্সিবল এবং এর ভেতরে থাকা ৫ জনই ইমপ্লোশনে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ইমপ্লোড কি শব্দটি কে এক্সপ্লোড এর বিপরীত। একটি বিস্ফোরণে বল বাইরের দিকে ঠেলে দেয়, ধ্বংসাবশেষ সব দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু একটি ইমপ্লোশনে এর বিপরীত বল ভেতরের দিকে ধসে পড়ে। যেমন খালি সোডার ক্যান হাত দিয়ে চেপে ধরা, এভাবেই এটি কাজ করে। এটাই ঠিক যা সমুদ্রের গভীরে টাইটান সাবমেরিনের সাথে ঘটেছিল।
কিন্তু এটি কোনো সাধারণ অভ্যন্তরীণ ধ্বংস ছিল না, এটি ছিল একটি বিপর্যয়কর ধ্বংস যা মাত্র 1 মিলিসেকেন্ডে পুরো কাঠামো ধ্বংস করে দিল। বোর্ডে থাকা 5 জন মানুষ জানতেও পারছিল না কি আঘাত হেনেছে। এটি এমন হঠাৎ মৃত্যু ছিল যে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, এক ধরনের মৃত্যু যা কল্পনাও করা যায় না। এটি দেখায় সমুদ্রের গভীরতা কতটা বিপজ্জনক হতে পারে এবং কেন গভীর সমুদ্র অনুসন্ধান অত্যন্ত কঠিন। এমন চরম পরিস্থিতিতে যে কোনো গভীর সমুদ্র অভিযান পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশাল বাজেটের প্রয়োজন। সমুদ্র অনুসন্ধানের জন্য গবেষণা জাহাজ এবং সাবমেরিনের মতো অত্যন্ত ব্যয়বহুল সরঞ্জামের প্রয়োজন। এই অভিযানগুলি অত্যন্ত ব্যয়বহুল। একটি ধারণা দেওয়ার জন্য, শুধু একটি গবেষণা জাহাজ দিয়ে সমুদ্র অনুসন্ধান চালানো প্রতিদিন ৫,০০,০০০ পর্যন্ত খরচ হতে পারে। সমুদ্র অভিযানগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল অর্থায়ন। বেশিরভাগ সরকার এবং বেসরকারি কোম্পানি মহাকাশ অনুসন্ধানে অর্থায়ন দিতে পছন্দ করে। সমুদ্র অভিযানগুলোর ক্ষেত্রে তাদের প্রায় কোনো অর্থায়ন থাকে না। নোয়া, জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের সংক্ষিপ্ত রূপ, ন্যাসের মতো, কিন্তু মহাসাগর আবিষ্কারের জন্য। কিন্তু তাদের বাজেট এতই কম যে বেশিরভাগ মানুষ তাদের সম্পর্কে কখনো শুনেওনি। ন্যাসের তুলনায় নোয়ের বাজেট সমুদ্রে 1 ফোঁটা মাত্র। সমুদ্র অনুসন্ধান অত্যন্ত কঠিন। কিছু স্থান আছে যা পৌঁছানো কঠিন, যেমন বিও অঞ্চল, যেখানে বরফের আচ্ছাদন এবং খারাপ আবহাওয়া গভীর সমুদ্র গবেষণাকে খুব চ্যালেঞ্জিং করে। এই অঞ্চলগুলিতে অনুসন্ধান করার চেষ্টা করতে আপনার রব ফলস্টনের মতো একটি বরফ ভাঙা জাহাজের নৌবহর প্রয়োজন। কিন্তু বিশ্বব্যাপী এই ধরনের বরফ ভাঙা জাহাজ খুব কমই পাওয়া যায়। এবং শুধু সমুদ্রের গভীরতাই সমস্যা নয়, এর বিশাল আকারও বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে। সমুদ্র ৩৬১ মিলিয়ন বর্গকিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এর মানে পুরো জায়গাটি অন্বেষণ করতে অনন্ত সময় লাগবে এবং বিপুল অর্থ ব্যয় হবে। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সমুদ্রের সম্পূর্ণ মানচিত্র তৈরি করতে দশক লেগে যেতে পারে। তার উপর রাজনৈতিক বিধিনিষেধ গভীর সমুদ্র অনুসন্ধানকে আরও কঠিন করে তোলে। সমুদ্র সম্পর্কে খুব জটিল আন্তর্জাতিক আইন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি হল জাতিসংঘের সমুদ্র আইন সনদ, আনক্লজ, যা প্রায় অনুসন্ধানে বাধা সৃষ্টি করে। সামুদ্রিক সীমানা এবং একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিরোধ ও যৌথ গবেষণা ও সুরক্ষা মিশনের জন্য বড় সমস্যা তৈরি করে। এর একটি মূল উদাহরণ হল দক্ষিণ চীন সাগর, যেখানে সংঘাত সামুদ্রিক গবেষণা ও সংরক্ষণকে অত্যন্ত কঠিন করে তুলেছে। পরিবেশগত উদ্বেগ ও গভীর সমুদ্র অনুসন্ধানকে একটি মাইনফিল্ডে পরিণত করে। এই অভিযানগুলি নাজুক সামুদ্রিক বাস্তুতন্ত্রকে ক্ষতি করতে পারে। এই ধরনের অভিযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। কিন্তু সেই অতিরিক্ত সতর্কতা অভিযানগুলোর গতি ধীর করে এবং ধীর অভিযানের কারণে খরচ বৃদ্ধি পায়। সবগুলো একসাথে মিলিয়ে দেখলে বোঝা যাবে কেন সমুদ্র অনুসন্ধান এত চ্যালেঞ্জিং। এটাই সঠিক কারণ আজও সমুদ্রের ৯৫ এর বেশি অংশ অন্বেষণ করা হয়নি। আশা করি এটি আপনাকে কিছু নতুন চিন্তা দিতে পেরেছে। আপনি যদি ভিডিওটি উপভোগ করেন, মন্তব্য করতে দ্বিধা করবেন না। আমরা আপনার মতামত শুনতে চাই। পছন্দ হলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং ঘন্টার আইকন ট্যাপ করতে পারেন যাতে ভবিষ্যতের ভিডিও মিস না হয়। দেখার জন্য ধন্যবাদ।